আচ্ছা, তো এই ভিডিওটাতে যেটা দেখাবো সেটা হচ্ছে যে লেখচিত্রের সাহায্যে যে গতীয় সমীকরণগুলো যেগুলো হয় সেই গতীয় সমীকরণগুলো কী করে প্রতিষ্ঠা করা যায়। গতীয় যে ইকুয়েশন অফ যে মোশনগুলো হয় 1Dর জন্য, যেগুলো তোরা পড়েছিস, যে ওই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। এই যে ইকুয়েশনগুলো তোরা করেছিস সেই ইকুয়েশনগুলো কী করে গ্রাফিক্যালি কী করে করা যেতে পারে, লেখচিত্রের সাহায্যে কী করে করা যেতে পারে। এবার এই যে গতীয় সমীকরণগুলো মনে করে দেখ, সেই সমীকরণগুলো আমরা করেছিলাম কিন্তু অসমবেগ আর সমত্বরণের ক্ষেত্রে। নন ইউনিফর্ম ভেলোসিটি অ্যান্ড ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এবার আগে আমরা দেখিনি অসমবেগ এবং সমত্বরণ, তার জন্য লেখচিত্রটা কীরকম হয়, গতির লেখচিত্র কীরকম হতে পারে। এবার মনে করে দেখ যে অসমবেগ আর, তোরা নিজেরা একটু এটা প্রথমে, এটা একটা শর্ট কোশ্চেন, ধর অসমবেগ এবং সমত্বরণ, তার জন্য বেগ আর সময় লেখচিত্র কীরকম হয় বল দেখি। সমত্বরণ মানে বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট হারে হচ্ছে, আর অসমবেগ মানে বেগের পরিবর্তন হচ্ছে, তো সেটা এইরকমভাবে হয়, এইরকম লেখচিত্রটা এরকম হয়, তাই তো। সমত্বরণ আর অসমবেগের ক্ষেত্রে বেগ আর সময়ের যে লেখচিত্র সেটা এরকম হয়। এটা মানে কি বোঝায়, মানে যখন টি ইকুয়াল টু 0, মানে যখন সময় 0 তখন বেগও 0, মানে প্রাথমিক বেগ 0। কিন্তু অনেক সময় হয় আমাদের ইনিশিয়াল ভেলোসিটি থাকে, তাই যখন আমি কোনো কিছু প্রুফ করতে যাবো তখন সেটাকে আমাকে ইউনিভার্সাল করতে হবে। ইউনিভার্সাল মানে সমস্ত কিছুর জন্যই যাতে সেটা অ্যাপ্লিকেবল হয়। তো সেই সমস্ত কিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করার জন্য আমাকে কী করতে হবে, একটা ইউনিভার্সাল রাখতে হবে। তার জন্য আমি একটা প্রথমে প্রাথমিক বেগ ধরে নেব, যে আমার গতিতে প্রাথমিক বেগ আছে। তো যদি প্রাথমিক বেগ থাকে তাহলে টি ইকুয়াল টু 0-তে ভিটা 0 হবে না, কিছু একটা প্রাথমিক গতিবেগ থাকবে, ভি এর মানটা ইউ হবে। ইউ মানে ইউটা হচ্ছে প্রাথমিক গতিবেগ। তাহলে আমি এটাকে একটু উপরে সরিয়ে দেবো। এই যে এখন কি হয়েছে না, এখন যেটা এসে দাঁড়ালো সেটাতে কী বোঝাচ্ছে যে এইটা হচ্ছে কি আমার সেই ইউটা, মানে টি ইকুয়াল টু 0-তে বেগ হচ্ছে ইউ। তারপর থেকে সময় যত এদিকে বেড়েছে তত বেগও তত বেড়েছে, উপরে বেগও তত বেড়েছে। তাহলে এইটা হলো একটা বেগ আর সময়ের লেখচিত্র, যখন কিনা বেগটা হচ্ছে গিয়ে অসমবেগ কিন্তু ত্বরণটা হচ্ছে সমত্বরণ, বুঝা গেছে। তাহলে এই লেখচিত্র নিয়ে কিন্তু আমাদের কাজ হবে। তো এখানে আমি ওই সেম লেখচিত্রটা এখানে এঁকেছি। দেখ, এই হচ্ছে বেগ আর এই সময়ের লেখচিত্র। তো লেখচিত্র এরকম হবে, যেখানে এইটা হচ্ছে প্রাথমিক বেগ, আর এইখানে গিয়ে মানে টি সময়ে বস্তুটা এখানে পৌঁছেছে, তাহলে টি সময় বস্তুটা এখানে পৌঁছেছে, তাহলে এইটা হচ্ছে তার অন্তিম বেগ। এইটা মানে হচ্ছে এইটা হচ্ছে অন্তিম বেগ। তাই এটাকে আমি এপাশে দাগ দিয়ে লিখেছি যে এইটা হচ্ছে অন্তিম বেগ ভি। তার মানে এইটা হচ্ছে অন্তিম বেগ, আর এইটা হচ্ছে প্রাথমিক বেগ, আর এইটা হচ্ছে সময়। এইটা সময় মানে এইটাও সময়, ঠিক। আচ্ছা, এইটা হচ্ছে প্রাথমিক বেগ, এইটা হচ্ছে অন্তিম বেগ। তাহলে এই যে দূরত্বটা সেটা হচ্ছে ভি মাইনাস ইউ, তাই না? কারণ এই টোটালটা তো ভি, আর এইটুখানি ইউ মানে এই যে এইটুখানি ইউ, তার মানে এটা ইউ, টোটালটা ভি, তাহলে এইটা হয়ে গেল ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তন। মানে বেগের পরিবর্তন বোঝাচ্ছে হচ্ছে এইটুখানি দৈর্ঘ্য, বোঝা গেছে। তো সেটা আমি পাশে এখানে লিখে নিয়েছি যে এই যে ও এ আর সিডি হচ্ছে প্রাথমিক বেগ, আর এই বিডি এটা হচ্ছে অন্তিম বেগ, আর ভি মাইনাস ইউ যেটা কিনা বিসি, তো বিসি হচ্ছে ভি মাইনাস ইউ, আর এই যে ওডি আর এসি এটা হচ্ছে টি। এটা আমি লিখে রেখেছি, ঠিক আছে। এবার দেখ, এটা একটা সরলরেখা, তো এটা একটা সরলরেখা, তো সরলরেখার সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আচ্ছা, এইখানে না তোদের একটা জিনিস বোঝার আছে, তোরা সরলরেখা জানি না অঙ্কে সবাই করেছিস কি না, অঙ্কে তো করা উচিত আর কি। এম যখন ধনাত্মক, মানে এম ধনাত্মক মানে কি বোঝায়, যে এই যে সরলরেখার যে নতিটা, এই সরলরেখাটা
নতি মানে স্লোপটা হচ্ছে পজিটিভ স্লোপ মানে যেটা 90 ডিগ্রির মধ্যে যে স্লোপটা থাকে। আর 90 ডিগ্রি ছাড়িয়ে যখন চলে যায়, এই যে 90 ডিগ্রি বেশি যখন হয়ে যায়, এই স্লোপটাকে বলা হয় নেগেটিভ স্লোপ। এটাকে বলা হয়, এই স্লোপটাকে বলা হয় নেগেটিভ। এটা যখন এই রকম স্লোপ হবে নেগেটিভ, যখন এই রকম স্লোপ হবে পজিটিভ। কারণ এইরকম স্লোপ হলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছোটো হয়, কিন্তু এইরকম যদি স্লোপ হয় তখন তার অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রির বেশি। এই যে এটা 90 ডিগ্রির বেশি, বোঝা গেছে? যদি তোর অ্যাঙ্গেল যদি পজিটিভ হয়, মানে স্লোপটা যদি পজিটিভ হয়, তবে এই যে ধ্রুবকটা হয়, এই ধ্রুবকটাকে বলা হয় ইন্টারসেপ্ট। ছেদিতাংশ বলে বোধহয় ইংলিশ, বাংলায় ইন্টারসেপ্ট। এই সিটা কি না, এই সিটা হচ্ছে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে। এই সরলরেখাটা ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এই যে ইউটা হচ্ছে কি এখানে সি। মানে এটা সরলরেখা যদি তুই পড়িস, সরলরেখার এটাই নিয়ম, মানে এটা নিয়ম ইন দ্য সেন্স সরলরেখা এরকম হয় যে কোনো একটা সরলরেখা যদি ধর এরকম হলো, এটা যদি হয়, এই সরলরেখাটা সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এমটা কি, এখানে এমটা হচ্ছে ট্যান থিটা। এই যে অ্যাঙ্গেলটা করেছে হরাইজন্টাল, মানে অনুভূমিকের সাথে যে কোণ থাকে তার ট্যান থিটা হচ্ছে কি এমটা। আর সিটা কি, সিটা হচ্ছে এই যে অক্ষে ছেদ করে, এই যে এটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এটা এক্স এটা ওয়াই, তো ওয়াইকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। আর এম হচ্ছে এটা ট্যান থিটা, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে গিয়ে এই সরলরেখাটার সমীকরণ। এবার যদি সরলরেখাটা এরকম হয়, তখন সরলরেখাটা যে থিটাটা হবে, সেই থিটাটা কি হবে, তখন সরলরেখাটা যে থিটাটা হবে সেটা হচ্ছে বাইরের, মানে এখানে দেখ কী ছিল, এখানে এই অ্যাঙ্গেলটা ছিল থিটাটা, তাই না? এইটা বা এটাকে যদি বাড়িয়ে দিস, তবে ওই এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল করে একই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল একই অ্যাঙ্গেল। আর এবারও এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটা এই অ্যাঙ্গেলটা, যেটা কিনা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তাহলে এই যে স্লোপটা মানে এই এমটা হবে ঋণাত্মক, নেগেটিভ। তাহলে এর জন্য যে সমীকরণটা হবে, সেই সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। এক্ষেত্রে যে সিটা হবে, সেই সিটা হচ্ছে ও এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, বোঝা গেছে? এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে। তাহলে যদি স্লোপ বা নতি যদি ঋণাত্মক হয়, তাহলে যে ধ্রুবকটা থাকে, সেই ধ্রুবকটা হচ্ছে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে। আর যদি স্লোপ ধনাত্মক হয়, এই স্লোপ যদি ধনাত্মক হয়, তাহলে যে ধ্রুবকটা থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা, বোঝা গেছে? তা এইখানে দেখ, এখানেও এটা একটা সরলরেখা, সেই সরলরেখার সমীকরণ এটা হওয়া উচিত ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। কিন্তু এটা দেখ ধনাত্মকই আছে, স্লোপটা কিন্তু ধনাত্মকই আছে। তাহলে এমটা হচ্ছে ট্যান থিটা হবে, ঠিক আছে? এবার দেখ এই থিটার জন্য ট্যান থিটা কী হবে, লম্ব বাই ভূমি, ঠিক, লম্ব বাই ভূমি, তার মানে ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ট্যান থিটা। পাশে আমি লিখেছি, এই যে ট্যান থিটাটা হচ্ছে, এই যে ট্যান থিটাটা হবে, সেই ট্যান থিটা হবে লম্ব মানে বিসি বাই ভূমি হচ্ছে এসি। এবার বিসি মানে তো ভি মাইনাস ইউ, এই যে বিসি মানে তো ভি মাইনাস ইউ, আর এসি মানে তো টি, তার মানে ভি মাইনাস ইউ বাই টি, যেটা কিনা বিসি বাই এসি হচ্ছে। এই যে বিসি বাই এসি, সেই বিসি বাই এসি মানে ভি মাইনাস ইউ বাই টি, মানে বেগের পরিবর্তন বাই সময়, তার মানে এটা হচ্ছে ত্বরণ। তাহলে বিসি বাই এসি এটাকে আমি বলবো ত্বরণ, যেটা কিনা এই সরলরেখার নতি, বোঝা গেছে? তাহলে এই সরলরেখার যেটা নতি, মানে ট্যান থিটা যেটা কিনা আমরা এম দিয়ে লিখি, সেটাই হচ্ছে আমার এই গতির ত্বরণ, বোঝা গেছে? তাহলে এম এর জায়গায় আমি লিখতে পারি এ, বোঝা গেছে? এক্স অক্ষ বরাবর আছে কি, এক্স অক্ষ বরাবর আছে টি সময়, তাহলে এক্সের জায়গায় লিখবো টি, তাহলে এখানে লিখবো এ, এখানে লিখবো টি। ওয়াই অক্ষ বরাবর আছে ভি, তাহলে ওয়াইয়ের জায়গায় লিখবো ভি, তার মানে ভি ইকুয়াল টু এটি,
প্লাস সি মানে হচ্ছে কি, এটা যেহেতু নতিতা বা স্লোপটা যেহেতু ধনাত্মক, তাহলে এই ধ্রুবকটা হচ্ছে কি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, ইউতে, ইউ, তাহলে সি এর জায়গায় হবে ইউ, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হয়ে গেল। তাহলে এখান থেকে তুই প্রথম সমীকরণটা পেয়ে গেলি। ঠিক আছে, এখানে আমি সেটাই করেছি, একটু তোরা পজ করে ভালো করে দেখে নে যে এই যে ওয়াই অক্ষ বরাবর ভি, এক্স অক্ষ বরাবর রয়েছে সময় টি, আর এই যে স্লোপটা, সেই স্লোপটা হচ্ছে আমার ত্বরণ, আর এই যে ধ্রুবকটা সেটা ইন্টারসেপ্ট যেটা সেটা হচ্ছে ইউ। তাহলে এবার এই ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই এম এক্স প্লাস সি, এই সমীকরণে এইগুলো সব বসিয়ে দে, তুই পেয়ে যাবি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এটা একটা প্রথম সমীকরণ পেয়ে গেলাম। তোরা পজ করে করে ভালো করে দেখেন, আমি একটু তাড়াতাড়ি মানে ছোটোর মধ্যে ভিডিওটা করতে হয়েছি, বেশি লেন্থি হয়ে গেলে তোদেরই বোরিং লাগে। আচ্ছা, এবার হচ্ছে পরের ফর্মুলাটা। আচ্ছা, অন্য ফর্মুলাটা কি না, এবার করবো হচ্ছে এস, মানে আর একটা ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু দিয়ে যে ফর্মুলাটা সেটা করবো এটা। আচ্ছা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা প্রুফ করবো, আমি তার মানে সরণ বের করতে চাইছি। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেগ আর সময়ের লেখচিত্র। তোদের আমি ক্যালকুলাসে শিখিয়েছি যে বেগ আর সময়, যদি কেউ বুঝতে যদি না পারিস তাহলে সে ক্যালকুলাসের ভিডিও দেখে নিবি ইন্টিগ্রেশনেরটা। মনে করে দেখবি আমি বলেছিলাম কোনো একটা লেখচিত্রে যদি এটা ওয়াই, এটা যদি এক্স হয়, তাহলে এই লেখচিত্রটা ইন্টিগ্রেশন করা মানে এই ওয়াই এর ইন্টিগ্রেশন করা মানে এই যে ডি ওয়াই এর ইন্টিগ্রেশন করা মানে এই লেখচিত্রের এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করা, মানে এই লেখচিত্রের নিচে যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা বের করা। সেই ক্ষেত্রফল বের করলেই ওর ইন্টিগ্রেশন বেরিয়ে যায়। এবার দেখ, এটা বেগ আর সময়, আমরা জানি বেগের ইন্টিগ্রেশন করলে পরে আমরা কী পাই, বেগের ইন্টিগ্রেশন যদি আমি করি, তোর বেগের যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো সরণ। কেন কি, কারণ বেগ সমান সমান হচ্ছে ডিএস ডিটি। তাহলে এখান থেকে ডিটিটা যদি এখানে যায় তাহলে ভিডিটি ইকুয়াল টু ডিএস। এবার ডিএসএ ইন্টিগ্রেশন করা মানে ভিডিটি ইন্টিগ্রেট করা, ডিএসএ ইন্টিগ্রেশন করলে এস পাবো, তাহলে এস সমান সমান হচ্ছে ভিডিটি। তার মানে সরণ কি, সরণ হচ্ছে বেগ আর সময়ের যে লেখচিত্র তার ইন্টিগ্রেশন। তাহলে এই হচ্ছে আমার বেগ আর সময়ের লেখচিত্র এইটা। তাহলে এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করলে আমি সরণ পাবো। এবার কোনো লেখচিত্রে ইন্টিগ্রেশন করা মানে ওর নিচে যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা বের করা, এই ক্ষেত্রফলটা, এটা আমি আগেও বুঝিয়েছি। তাহলে এই ক্ষেত্রফলটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, এই একটা ত্রিভুজ আর তার নিচে এই একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো বের করতে পারবি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে টি আর প্রস্থ হচ্ছে ইউ, তার মানে ইউটি। তার মানে আমার যে সরণটা সেই আচ্ছা আমি এখানে লিখে নিই, এখানে বলে দিই তাহলেই হবে। তাহলে আমি করছি কি, যে আমি সরণ বের করছি, সরণটা কি না, সরণটা হচ্ছে এই পুরো ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল। তা প্রথম ক্ষেত্রফল আমি কী নিলাম না, প্রথম ক্ষেত্রফল আমি নিলাম হচ্ছে এই যে তোর আয়তক্ষেত্রটা, সেই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, তো সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে ইউটি প্লাস। এবার করবো কি, এবার করবো এই উপরের যে ত্রিভুজটা রয়েছে সেই উপরের ত্রিভুজটা ক্ষেত্রফল বের করবো, এই যে উপরের ত্রিভুজটা ক্ষেত্রফল বের করবো। এই যে, তো উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে না, উপরের ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি কত টি ইন্টু উচ্চতা কত ভি মাইনাস ইউ, এইটা। তো এটাকে আমি কী করি, আমি এটাকে, আচ্ছা এটাকে এইভাবেও লেখা যায়, এইভাবে লিখলেও কোনো সমস্যা নেই। যে মানে আমি কি চাইছি, আমি চাইছি এই ভিটাকে রাখতে চাইছি না, আমি ভি রাখতে চাইছি না, কারণ এটা সরণ আর সময় লেখচিত্র, এখানে ভি থাকবে না। তা ভি এর জায়গায় যদি আমি ইউ প্লাস এটি লিখে দিই তাহলে কিন্তু হয়ে যায়, মানে ইউটি প্লাস হাফ ইন্টু টি ইন্টু ভি এর জায়গায় আমি ইউ প্লাস এটি লিখে দিলাম, কারণ ইউ প্লাস এটি তো আমার অলরেডি প্রুফ হয়ে গেছে। তো এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি তো অলরেডি প্রুফ হয়ে গেছে, সেটা যদি আমি এখানে বসিয়ে দিই ইউ প্লাস এটি মাইনাস ইউ, তাহলে ইউ কেটে যাবে, এখানে শুধু এটি পড়ে থাকবে, এটি আর টি গুণ হয়ে হবে এটি স্কোয়ার, তাহলে তোর হয়ে যাবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, প্রুফ হয়ে গেল। আচ্ছা, এটা না করে তুই এরকমও করতে পারিস, তাহলে এটাও প্রুফ হয়ে গেল। কিন্তু এটা না করে আমরা এটাও করতে পারি, যে হাফ ইন্টু ভূমি কত এসি ইন্টু উচ্চতা কত বিসি। এবার আমি দেখ এখানে লিখেছি এই যে এ ইকুয়াল টু বিসি বাই এসি, এখানেও লিখে রাখছি সেটা, এ ইকুয়াল টু
বিসি বাই এসি। ঠিক আছে, তা আমি কি চাই, আমি এই ভিটা চাইছি না, আমি এই ভি আলাটা চাইছি না, তাহলে আমি বিসিটাকে পরিবর্তিত করে দেবো এসি দিয়ে। দেখ কী করে করব, বিসির জায়গায় আমি এই ফর্মুলাটা ইউজ করে বিসি ইকুয়াল টু এ ইন্টু এসি, তাহলে বিসির জায়গায় আমি লিখে দেবো এ ইন্টু এসি, বিসির জায়গায় লিখে দেবো এ ইন্টু এসি। তাহলে এসি আর এসি গুণ হয়ে কী হবে, এসি আর এসি গুণ হয়ে হবে এসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার। আবার এসি মানে তুই কী জানিস, এসি মানে তুই জানিস হচ্ছে টি, তাহলে তুই এসির জায়গায় দিয়ে দে টি। ঠিক আছে, তাহলে তোর হয়ে গেল হাফ এটি স্কোয়ার। ঠিক, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বোঝা গেছে কী করে আনলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বেশ গুড। এবার হচ্ছে আমরা করবো তারপরেরটা কি না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এই যে এই সমীকরণটা আমরা এবার প্রুফ করবো। মানে বেগ আর সরণ, এখানে কোনো সময় থাকবে না। তার মানে সময় যখন থাকবে না তখন আমরা কি করব, আমরা এই সময়টাকে বাদ দেওয়ার চেষ্টা করবো সবসময়। এই যে এই দাগটা, মানে এই এসি আর ওডি, এটাকে বাদ দেওয়ার চেষ্টা করবো সবসময়। আচ্ছা, যাই হোক, তো এখানে সরণ আছে, সরণ আর সময়। তা সরণ তো আমি কি করে বের করতে পারলাম, তোদেরকে বললাম যে সরণ হচ্ছে এই যে এটা, সরণ বের করা মানে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বের করা মানেই সরণ বের করা। এটা তো একটা ট্রাপিজিয়ামও তো বটে না, তো সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তুই কী করে বের করতে পারিস, সেই ট্রাপিজিয়ামের তুই ক্ষেত্রফল বের করতে পারিস হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো এইটা তো ইউ আর এইটা পুরোটা তো ভি, তাহলে ইউ প্লাস ভি ইন্টু এদের মধ্যে যে দূরত্বটা কত, এসি। ঠিক, দূরত্বটা এসি, কিন্তু এই এসিটাকে কিন্তু আমি রাখবো না, বলেছি আমি এখানে সময়ের কোনো জায়গা নেই, সময়কে পাল্টাবো। তাহলে এসির জায়গায় আমি কী লিখতে পারি, বিসি বাই এ। এই সেম ফর্মুলা ইউজ করে এসির জায়গায় আমি লিখতে পারি বিসি বাই এ। ঠিক, তো এখানে আমি লিখে দিই যে এসি ইকুয়াল টু বিসি বাই এ, তাহলে সেটাই এখানে অ্যাপ্লাই করবো আমি, হাফ ইন্টু ইউ প্লাস ভি, আর এসির জায়গায় লিখবো বিসি বাই এ। হলো, এবার হাফ ইন্টু ইউ প্লাস ভি, বিসি মানে কি আবার দেখ, বিসি মানে হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে সেটাই আমি লিখে দেবো। তাহলে বিসির জায়গায় লিখবো ভি মাইনাস ইউ বাই হচ্ছে এ। তাহলে উপরে দেখ ভি মাইনাস ইউ ভি প্লাস ইউ, তাহলে এটা হবে হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এ, আর এ পাশে রয়েছে এস। এবার এই টু এটা এপাশে গুণ করে দেবো, টু এটা যদি তুই এপাশে গুণ করে দিস তাহলে তোর হয়ে যাবে এই টু এটা এখানে চলে যাবে, টু এ এস। ঠিক, এবার এই ইউ স্কোয়ারটাকে এপাশে প্লাস করে নিয়ে আসবো, এই যে ইউ স্কোয়ারটা রয়েছে এই ইউ স্কোয়ারটাকে এপাশে নিয়ে আসবো প্লাস করে, এই যে এখানে নিয়ে আসবো প্লাস করে, তো এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, পড়ে থাকবে এপাশে শুধু ভি স্কোয়ার। তো চলে আসলো না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, সেটাই হচ্ছে এখানে। এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই এখানে যেটা করলাম, এই যে এখানে যেটা করলাম সেটা এখানে তোরা নিজেরা লিখে নিবি। বোঝা গেছে? তাহলে কিন্তু কত ইজিলি কিন্তু দেখ আমরা কিন্তু প্রুফ করে দিতে পারলাম যে তোর এই তিনটে সমীকরণ কিন্তু আমরা খুব ইজিলি প্রুফ করে দিতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা করাবো সেটা হচ্ছে উলম্ব গতির সমীকরণ। উলম্ব গতির সমীকরণ মানে কোনো একটা বস্তুকে তুই ধর অনেকটা উঁচু থেকে, ধর এই যে অনেকটা উঁচু থেকে তুই কোনো একটা বস্তুকে নিচে মাটিতে ফেলছিস। ঠিক আছে? এবার দেখ তুই ধর এই উচ্চতায় রয়েছিস, তাহলে বস্তুটাকে তুই এখান থেকে ছাড়বি, বস্তুটা মাটির এখানে এসে পড়বে, তাহলে বস্তুটার সরণ কতটা হবে, এইচ। সরণকে আমরা এস দিয়ে লিখি, তাহলে আমরা এই উলম্ব গতির ক্ষেত্রে এস ইকুয়াল টু হবে আমাদের এইচ। উলম্ব গতি মানে উলম্ব বরাবর, ভার্টিক্যালি, মানে ভূপৃষ্ঠ থেকে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড, মানে এরকম উপর নিচ যদি কোনো মোশন থাকে সেটাকে বলা হয় উলম্ব গতির মোশন বা ভার্টিক্যাল মোশন। ঠিক আছে তো? আচ্ছা, তো এই মোশনের ক্ষেত্রে যেটা বললাম যে এই যে সরণটা হবে, সেই সরণটা হচ্ছে এই উচ্চতাটা হবে। বোঝা গেল? এই যে বস্তুটা পড়ছে, এখন তুই জানিস যে কোনো বস্তু আর পৃথিবীর সমস্ত বস্তুকে ওই অভিকর্ষ মানে অভিকর্ষীয় বল দিয়ে টানে। অভিকর্ষীয় বলটা কেন না, অভিকর্ষীয় ত্বরণের জন্য। তার মানে সমস্ত বস্তুর উপরেই অভিকর্ষীয় ত্বরণ কাজ করে। তার মানে এই যে বস্তুটা এখান থেকে পড়ছে সে অভিকর্ষীয় ত্বরণের জন্য পড়ছে। তার মানে
এক্ষেত্রে ত্বরণটা হবে হচ্ছে জি, অভিকর্ষজ ত্বরণ। বোঝা গেছে? বস্তুটা একটা সময় নিয়ে পড়বে, টি ইকুয়াল টু টি লিখলাম, একটা সময় নিয়ে পড়বে। তাহলে এইটা যদি হয় তাহলে এই বস্তুটা যে পড়ছে উপর থেকে নিচে পড়ছে, তাহলে এই বস্তুটার জন্য যে সমীকরণগুলো হবে সেই সমীকরণগুলো কীরকম হবে? একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো এখানে এর জায়গায় হবে কি জিটি। বোঝা গেল? আর এটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো এখানে এসের জায়গায় হবে এইচ, আর এর জায়গায় তো হবে জি। এইচ ইকুয়াল টু ইউটি প্লাস জিটি স্কোয়ার। বোঝা গেছে? আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তো সেটাও বুঝতে পেরেছিস কী হবে, এ আর এস মুছে গিয়ে এখানে হবে জি আর এইচ। এই হচ্ছে উলম্ব গতির সমীকরণগুলো হবে। এবার এখানে একটা জিনিস দেখ, যে তুই যখন এই বলটাকে এখান থেকে ছাড়ছিস তখন তো বলটা তোর হাতে রয়েছে, তোর হাতে থাকা মানে বলটার কিন্তু প্রাথমিক গতিবেগ শূন্য, ও স্থির অবস্থা রয়েছে বলটা। তাহলে এই যে উলম্ব গতি তার ক্ষেত্রে হয় ইউ সমান সমান শূন্য, প্রাথমিক বেগ শূন্য হয়। বোঝা গেছে? তাহলে প্রাথমিক বেগ যদি এবার শূন্য তুই বসাস এই সবকটা সমীকরণে, তাহলে দেখ কী হচ্ছে না, আমি এখানেই বলছি, তোরা তো পরপর লিখছিস, লিখলে পরে তোদের কিন্তু লেখা মুছবে না, কিন্তু আমার লেখা আমি মুছেই করে দিচ্ছি এখানে। তাহলে এখানে এটা থাকবে না, এখানে এই টার্মটা থাকবে না, এখানে এই টার্মটা থাকবে না। তাহলে এই টার্মগুলো যদি না থাকে তাহলে সমীকরণটা এসে কী দাঁড়ালো, যে ভি ইকুয়াল টু জিটি, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। বোঝা গেছে? তাহলে এটা হলো কি, এটা হচ্ছে কোনো একটা বস্তু যদি মানে এটা যেটা পেলাম সেটা হচ্ছে এই উপর থেকে কোনো বস্তু যদি নিচে পড়ে তাহলে তার কীরকম গতি হয়, মানে তার যেহেতু সে ত্বরণ নিয়ে পড়ছে আর সে যদি টি সময় পড়ে তাহলে তার অন্তিম গতিবেগ ভি হবে হচ্ছে কি জিটি, ভি ইকুয়াল টু জিটি। ভি কোন গতিবেগটা বলতো? জাস্ট এই ছুঁই করবে, এই যে মাটি ছুঁই করবে সেই সময় ওর যা বেগ থাকবে সেই বেগটা কিন্তু সর্বাধিক হবে। এখানে আমি বুঝিয়েছি, দেখ ত্বরণ যেহেতু আছে প্রত্যেক সেকেন্ডে ওর সরণ বাড়তে থাকবে, কারণ প্রত্যেক সেকেন্ডে ওর বেগ পরিবর্তন হতে থাকবে। বেগ পরিবর্তন হওয়া মানে প্রত্যেক সেকেন্ডে ওর সময় মানে সরণটা পাল্টাবে। তাই এখানে দিয়েছে, দেখ প্রথম ধর 1 সেকেন্ডে এতটুকু সরণ হলো, তারপরে 1 সেকেন্ডে একটু বেশি সরণ হলো, কারণ বেগ বাড়ছে তো, তারপরে 1 সেকেন্ডে আর একটু বেশি, তারপরে 1 সেকেন্ডে আর একটু বেশি, তারপরে 1 সেকেন্ডে আর একটু বেশি। তো এইভাবে হচ্ছে সরণটা বাড়ছে, কারণ বেগ বাড়ছে, কারণ ত্বরণ আছে যেহেতু। আচ্ছা, এটা বোঝা গেছে? তাহলে এখান থেকে তুই বলতে পারছিস যে একটা বস্তু সর্বাধিক সরণ তাহলে কী হতে পারে, সর্বাধিক বেগ হতে পারে ভি ইকুয়াল টু √2gh, এটা হতে পারে তার সর্বাধিক বেগ। বোঝা গেছে? আবার এটাও হতে পারে তার সর্বাধিক বেগ। ঠিক আছে? আচ্ছা, এবার আমি দেখব যে যদি বস্তুটাকে উঁচুতে তোলা হয়, এটা তো উপর থেকে বস্তুটাকে নিচে ফেললাম, এবার হচ্ছে নিচ থেকে যদি কোনো বস্তুকে উপরে তুলি তাহলে কী হবে। এবার দেখ, নিচ থেকে যখন কোনো বস্তুকে উপরে তুলব, এই যে বস্তুটা তো আমার হাতে রয়েছে, ঠিক আছে, বস্তুটা কিন্তু হাতে থাকবে যখন সবসময় স্থিরই থাকবে, ঠিক আছে। তাই বস্তুটা কোনো দিনও উপরে উঠবে না। বস্তুটাকে যদি উপরে তুলতে হয় তাহলে কিন্তু তোকে একটা বেগ দিতে হবে, একটা প্রাথমিক বেগ তোকে দিতে হবে, তবেই বস্তুটা উপরে উঠবে। তার জন্য এক্ষেত্রে কিন্তু প্রাথমিক বেগ কিন্তু শূন্য হবে না, এক্ষেত্রে প্রাথমিক বেগ কিন্তু একটা অন্য কিছু থাকবে। এখানে কিন্তু প্রাথমিক বেগ শূন্যই হবে, কেন কি, বস্তুটা তোর হাতে স্থিরই রয়েছে, তোকে কোনো আলাদা করে বেগ দিতে হবে না, তুই ছেড়ে দিলেই বস্তুটা বেগ বাড়তে থাকবে। কিন্তু এখানে যদি তুই বস্তুটাকে ছেড়ে দিস ও কিন্তু উপরে উঠবে না, উপরে উঠতে গেলে তোকে একটা প্রাথমিক বেগ দিতেই হবে। তাই এক্ষেত্রে কিন্তু একটা বস্তুর প্রাথমিক বেগ কিন্তু থাকবে। তা প্রাথমিক বেগ কত থাকবে সেটা আমি জানি না, এটা কিন্তু বস্তু ওঠার ক্ষেত্রে, ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে, আপওয়ার্ড ডিরেকশনে। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে বস্তুর ইউটা কত আমি জানি না, কিন্তু বস্তুটা উঠতে একটা সময় গিয়ে কী হবে, যে বস্তুটা উঠবে উপরে, উঠতে একটা সময় গিয়ে বস্তুটা স্থির হয়ে যাবে, স্থির হয়ে তবে আবার বস্তুটা নিচে নামা শুরু করবে। তার মানে সর্বোচ্চ উচ্চতা, যেখানে বস্তুটা সর্বাধিক উচ্চতায় উঠবে সেখানে তার বেগ কিন্তু শূন্য হবে, তার মানে তার অন্তিম গতিবেগ হচ্ছে শূন্য। এই অন্তিম গতিবেগ কত উচ্চতায় হচ্ছে, মানে এইচ উচ্চতায়, তার মানে এটাই হচ্ছে ওর সরণ। তাহলে সরণ ইকুয়াল টু, বস্তুটা সরণ ইকুয়াল টু কী হবে না, বস্তুটা সরণ ইকুয়াল টু এইচ হবে, মানে ওর বস্তুটা এইচ ডিসপ্লেসমেন্ট হবে। এই যে নিচ থেকে এখান থেকে এখানে উঠতে গেলে ওর সরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এইচ, তাই আমি এসের জায়গায় এইচ লিখছি। ওর প্রাথমিক গতিবেগ আমি জানি না, অন্তিম গতিবেগ শূন্য। আর বস্তুটা যে উপরে উঠছে, ও যে ত্বরণে উঠছে সেই ত্বরণটা হচ্ছে -a মানে মন্দন। কি মন্দন না, আমাদের যে অভিকর্ষীয় ত্বরণ ঠিক
একই ত্বরণ। এবার অভিকর্ষণ ত্বরণ তো নিচের দিকে কাজ করছে, তো অভিকর্ষণ ত্বরণ যদি নিচের দিকে কাজ করে তার উপরের দিকে যেটা হবে সেটা হচ্ছে অভিকর্ষ মন্দন আর কি। মানে ঠিক যেভাবে উপর থেকে কোনো বস্তু বেগ বাড়ে অভিকর্ষ ত্বরণের জন্য, বেগ বাড়তে থাকে, ঠিক তেমনি অভিকর্ষের বিপরীতে যদি কোনো বস্তু ওঠে ঠিক সেইভাবে তার বেগ কমতে থাকে। দেখ, যার জন্য প্রথমে যখন তুই বস্তুটাকে তুলেছিলিস, বস্তুটা দেখ প্রথমে কিন্তু এটা একটাই ডট হবে আর কি, তুই মুছে দিই। এটা একটাই ডট হবে। দেখ, প্রথমে কিন্তু বস্তুটা অনেকটা দূরে উঠেছে, তারপরে কম দূরে উঠেছে, তারপরে কম দূরে উঠেছে, তারপর আরও কম দূরে উঠেছে। মানে প্রথম 1 সেকেন্ডেও এতটা গেছে, তারপরে 1 সেকেন্ডে এতটা গেছে। তাহলে বুঝতে পারছিস স্মরণ কমছে। প্রথম 1 সেকেন্ডে যতটা স্মরণ হয়েছে তারপরে 1 সেকেন্ডে কম স্মরণ হয়েছে, তার মানে বেগ কমছে। তার উপরে আরও কম সরেছে, আরও বেগ কমছে, এখানে বেগ কমতে কমতে এখানে বেগ 0 হয়ে গেল। এবার যে উপরে উঠে গেল, এইবারও যখন আবার নিচে নামবে তখন তো এই রকম পদ্ধতিতে নিচে নামবে, এই রকম পদ্ধতিতে নিচে নামবে। যে তাহলে প্রথমে কম স্মরণ হবে, তারপর বেশি স্মরণ, তারপর আরও বেশি স্মরণ, তারপর আরও বেশি স্মরণ, এইভাবে নামবে। কারণ এই নিচে যখন নামবে তখন ত্বরণে নামবে, অভিকর্ষ ত্বরণে নামবে, কিন্তু উপরে যখন উঠবে তখন অভিকর্ষ মন্দন, মানে -G তে উপরে উঠবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে মন্দন হবে, এবং সেই মন্দনটা কত হবে, A = -G। বোঝা গেছে? তাহলে তোর ফর্মুলা তো তুই জানিস, তোর ফর্মুলা তো সেম ফর্মুলাই। তোর ফর্মুলা কী ছিল না? ফর্মুলা হচ্ছে, আমি আরেকবার লিখছি এখানে, যে V = U + AT, V = U + AT। তো এখানে ইউটা কই জানি না, ভিটা কত আমি জানি, ভিটা হচ্ছে 0, আর এটা কি, এটা হচ্ছে -G। তো এটা দিয়ে দিলাম -G। এখান থেকে তুই পেয়ে গেলি U = GT, এটা একটা পেলি, U = GT। বোঝা গেছে? তাহলে U = GT, দেখ একটা মিল আছে কিন্তু U = GTর সাথে, পরে সেটা বলছি। আচ্ছা, তারপর হচ্ছে পরের ফর্মুলাটা কি, না AS = UT + ½ AT²। বোঝা গেছে? তাহলে এখানে কি চেঞ্জ করবো প্রথম আমি, এখানে শুধু এসটা চেঞ্জ হবে আর এটা চেঞ্জ হবে। এস মানে হচ্ছে গিয়ে H হবে, আর এটা হচ্ছে -G হবে। তাহলে H = UT - ½ GT²। বোঝা গেছে? আচ্ছা, আর যেটা হবে সেটা হচ্ছে V² = U² + 2AS, এই ফর্মুলাটা। তাহলে এখানে কি আসছে না, এখানে ভিটা তো 0, ভিটা 0 করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে -G, আর এসটা হচ্ছে H। তাহলে এখান থেকে তুই কী পাচ্ছিস, U² = 2GH, মানে U = √2GH। তাহলে দেখ, যখন বস্তুটা আপওয়ার্ড হচ্ছে তখন তার প্রাথমিক বেগ যেটা √2GH, যখন বস্তুটা ডাউনওয়ার্ড মানে উপর থেকে নিচে নামছে তখন তার যে অন্তিম বেগ সেটা কিন্তু একই √2GH হচ্ছে। বোঝা গেছে? আবার দেখ, এখান থেকে তুই এটা পেতে পারিস, এই যে এখান থেকে পেতে পারিস, তো এখানে V² = 2GH, তো এখান থেকে তুই উচ্চতা পাবি V² / 2G। আবার এখানে দেখ, এখান থেকেও তুই উচ্চতা পাবি U² / 2G। তার মানে বস্তুটা নিচ থেকে যদি উপরে ওঠে, অভিকর্ষ ত্বরণের বিপরীতে যদি ও নিচ থেকে উপরে ওঠে, ও যতটা উচ্চতা উঠবে, ও যদি উপর থেকে নিচে নামে, ও ততটাই উচ্চতা কিন্তু নিচে নামবে, যদি অভিকর্ষ ত্বরণ যদি না হয়, অভিকর্ষ ত্বরণের বিপরীতে এবং অভিকর্ষ ত্বরণের দিকে যদি বস্তুর গতি হয়। বোঝা গেছে? তাহলে কিন্তু
সেক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিস কিন্তু সেম হচ্ছে, বোঝা গেছে। এবার যদি আমি দেখি যে সময়টা, মানে এই যে বস্তুটা এইখান থেকে এই যে উপর থেকে নিচে পড়তে কতটা সময় লাগছে, আর ওই একই উচ্চতায় এইচ উচ্চতায় নিচ থেকে উপরে উঠতে কত সময় লাগছে সেটা যদি দেখি আমি, ঠিক আছে। তো সেটা তুই কোথা থেকে দেখতে পাবি, এইখান থেকে, এই যে ভি ইকুয়াল টু জিটি, ভি ইকুয়াল টু জিটি, এখান থেকে তুই কী পাচ্ছিস না, যে সময়টা টি ইকুয়াল টু ভি বাই জি, টি ইকুয়াল টু ভি বাই জি। তার মানে ওর যে তোর বস্তুটার যে সময় লাগবে উপর থেকে নিচে নামতে, মানে এই যে এখান থেকে এই যে নিচে আসতে ওর যে সময়টা লাগবে, সেই সময়টা হচ্ছে এই ভি ইকুয়াল টু জিটি থেকে আমি বের করতে পারি ভি বাই জি, ওর প্রাথমিক ওর অন্তিম গতিবেগ বাই গ্র্যাভিটি। আর নিচ থেকে যখন উপরে উঠবে তখন যে সময়টা লাগবে সেটা হচ্ছে দেখ টি ইকুয়াল টু ইউ বাই জি, প্রাথমিক গতিবেগ বাই ত্বরণ, বোঝা গেছে। তাহলে দেখ দুটোরই মিল আছে একটা, যে দুটোই গতিবেগ বাই ত্বরণ হবে স্বাভাবিক। একটা হচ্ছে অন্তিম গতিবেগ বাই ত্বরণ, আর একটা হচ্ছে প্রাথমিক গতিবেগ বাই ত্বরণ। এটা হচ্ছে উপরে ওঠার ক্ষেত্রে প্রাথমিক গতিবেগ বাই ত্বরণ, আর নিচে নামার ক্ষেত্রে তোর অন্তিম গতিবেগ বাই ত্বরণ, বোঝা গেছে। ওকে, তো এই যে ভি ইকুয়াল টু এটি, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর কি। এই যে এস ইকুয়াল টু, এটা আগেও করেছি আমি, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার যদি প্রাথমিক যদি বেগ যদি শূন্য থাকে, ইনিশিয়াল ভেলোসিটি যদি শূন্য থাকে, তাহলে ভি ইকুয়াল টু এটি হয়। তাহলে সময়টা হচ্ছে বেগ বাই ত্বরণ, এখানেও দেখ তাই হচ্ছে, সময়টা হচ্ছে বেগ বাই ত্বরণ, অন্তিম বেগ বাই ত্বরণ। আর এখানেও তাই হচ্ছে বেগ বাই ত্বরণ, কিন্তু এখানে প্রাথমিক বেগ বাই ত্বরণ, যেহেতু এক্ষেত্রে বস্তুটা নিচ থেকে উপরে উঠছে, বোঝা গেছে। তাহলে এই গেল হচ্ছে তোর মানে এই ভার্টিক্যাল মোশনের কনসেপ্ট। তাহলে এইটাকে তুই কি বলবি, এই বেগটাকে তুই কি বলবি, এই বেগটাকে তুই বলবি, এই যে এই বেগটাকে তুই বলবি প্রক্ষেপ বেগ, মানে এই বেগে তুই ছুটছিস, তাই এটাকে তুই বলবি প্রক্ষেপ বেগ, ঠিক আছে। আর একটা যেটা দেখালাম কোথায় জানো, এই যে এইটাকে বলবি তুই প্রত্যাবর্তন বেগ, মানে এই বেগেও নিচে পড়ছে, বোঝা গেছে। তাহলে প্রক্ষেপ বেগ আর প্রত্যাবর্তন বেগটা কী জিনিস, মানে একটা বেগেও নিচে পড়ছে আর একটা বেগেও উপরে উঠছে, যেটা কিনা একে অপরের বিপরীতমুখী কিন্তু মান সমান। আমরা কোনো বস্তুকে উপর থেকে যদি তুই উপর থেকে ছেড়ে দিস আর এই উচ্চতায় যদি ওকে নামতে বলিস, তাহলে ও ঠিক যে বেগ নিয়ে নামবে, মানে ওর যে অন্তিম বেগটা হবে, সেই অন্তিম বেগ দিয়েই তুই যদি এই বস্তুটাকে ছুড়িস উপরের দিকে, তাহলেও এই একই উচ্চতায় উপরে উঠবে। এবং এই যে উপর থেকে নিচে নামা আর নিচ থেকে উপরে ওঠার সময়টা কিন্তু একই সময় লাগবে। দেখ আমি সময়টা দেখালাম, কারণ এই যে টি সমান সমান ভি বাই জি, আবার এখানে টি সমান সমান ইউ বাই জি, আর ইউ সমান সমান কী দেখ জিটি, আর এখানে ভি সমান সমানও জিটি ছিল, তার মানে ভি আর ইউ তো সমান, ভি আর ইউ সমান হলে এইটি আর এইটিও সমানই কিন্তু হবে, বোঝা গেছে। তাহলে এই গেল হচ্ছে উলম্ব গতির সমীকরণ। তাহলে তোদের এই লেখচিত্রের এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হলো। এটা তো কিছুই না, এটা জাস্ট যে সমীকরণগুলো সেগুলো কী করে আসলো সেটা দেখালাম। আর এটা হচ্ছে উলম্ব গতির সমীকরণ। উলম্ব গতি দিয়ে অনেক অঙ্ক আসে, ঠিক আছে। তা আমি এই অঙ্কের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, যে এই উলম্ব গতির অঙ্কগুলো কী করে করা হয় আর কি। তো এটা আমি শুধু মানে বোঝানোর ভিডিও রাখলাম, এবং অঙ্কের জন্য আমি আলাদা এর পরের ভিডিওটা অঙ্কের জন্য করছি আমি।